দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিচ সংলাপে। আমরা এই অনুষ্ঠানে কথা বলি ব্যবসা বাণিজ্যের সাম্প্রতিক বিষয়সহ নানাবিধ যে আলোচিত ইস্যু তা নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। করোনাকালের প্রবৃদ্ধি ও বাস্তবতা এই শিরোনামে। দর্শক এরই মধ্যে জানি গতকাল যে সরকার হিসেবে পরিসংখ্যানগুলো আমরা এরই মধ্যেই দর্শকরা জেনেছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2019-20 অর্থ বছর অর্থাৎ করোনাকালীন যে অর্থ বছর শেষ হলো, এখনও করোনা চলছে, এর মধ্যেও 2019-20 অর্থ বছরে 5.24% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে সরকার হিসেবে। সেটি আসলে কতখানি প্রাসঙ্গিক এবং সেটির চুলচেরা বিশ্লেষণ করতে আমাদের সঙ্গে অতিথিরা যুক্ত হবেন। আমাদের সঙ্গে এরই মধ্যে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন, তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এফবিসিসিআই এর সাবেক সভাপতি জনাব মীর নাসির হোসেন। আমাদের সঙ্গে যুক্ত হবেন জনাব এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রী। তিনজনকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে আলোচনার জন্য। আমরা সরাসরি মূল আলোচনায় যেতে চাই। আমরা করোনাকালের এই যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধি এবং বাস্তবতা এই শিরোনামে আজকে আলোচনা করব। আমি সরাসরি যেতে চাই ডক্টর আহসান এইচ মনসুর, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে আমরা জানি যে করোনাকালীন বাস্তবতায় বিশ্ব প্রবৃদ্ধি কমে যাবে। WTOর প্রক্ষেপণ ছিল 13 থেকে 32% পর্যন্ত, বাণিজ্য কমে যাওয়ার পূর্বাভাস ছিল, এরকম নানাবিধ পূর্বাভাস আমরা দেখেছি। IMF, বিশ্বব্যাংক বলেছিল 1.6% আমাদের প্রবৃদ্ধি হবে, IMF বলেছিল 2%, ADB বলেছিল 4.5%। তো সব মিলে সরকার হিসেবে আমরা দেখছি 5.24% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তো এই প্রবৃদ্ধির মূল্যায়ন আপনার কাছে জানতে চাইব যে করোনাকালীন সময়ে আমরা তো দেখেছি সব খাতেই আসলে এক ধরনের অচলাবস্থা ছিল অন্তত 3 মাস। হ্যাঁ, আপনারা যেটা বললেন যে বিশ্বজোড়াই যে ধরনের বিশ্লেষণ করা হয়েছে তাতে একটা জিনিস প্রতীয়মান, যতগুলো বিশ্লেষণ হয়েছে সবগুলোই কিন্তু দেখা গেছে যে আউটকাম তার চাইতেও খারাপ হয়েছে। জি, অর্থাৎ পশ্চিমা বিশ্বে যদি আমরা দেখি যে ধরনের IMF করেছিল, ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল, তার চাইতেও তাদের অবস্থা আরো অনেক খারাপ হচ্ছে। এবং ইন্ডিয়ার ক্ষেত্রেও আমরা দেখছি যে বাস্তবে এখন ভারতীয়রা বলছে যে তাদের হয়তো মানে নেগেটিভ 10% প্রবৃদ্ধি হবে, নেগেটিভ। সেখানে আমাদের ক্ষেত্রে আমরা উল্টো দিকে যাচ্ছি। সেটা যদি সত্যি সত্যি যেতে পারতাম তাহলে তো কোনো প্রশ্নই থাকতো না। যেটা আপনাদের শিরোনামে যেটা উঠে এসছে যে বাস্তবতার সাথে এটার কতখানি মিল, এটাই আমাদের প্রশ্ন। যে আমরা যে মেইন স্ট্রিট যেটাকে বলা হয়, যে ঢাকা শহরের রাস্তায় নামলে একটা রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি কি করছো, বলে হ্যাঁ আমি অনেকদিন রিক্সা চালাই না, এখন ফিরে আসছি গ্রাম থেকে, আমি চালাচ্ছি। তো কত টাকা পাও, বলে আগে যদি 1000 পেতাম এখন হয়তো 350-400 টাকা পাই, এর থেকে কোনো মতে চলতে হচ্ছে রিক্সা ভাড়া দিয়ে ইত্যাদি। এটাই হচ্ছে চিত্র। দোকানদার তার দোকানটা খুলেছে কিন্তু সেখানে 10 জনের জায়গায় হয়তো 3 জন বা 2 জনকে দিয়ে কাজ চালাচ্ছে এবং তাও বিজনেস পাচ্ছে না, ভাড়া উঠবে কিনা সেটা নিয়ে তার সন্দেহ। তো এইভাবেই কিন্তু অর্থনীতিটা চালু হয়েছে। কাজে আমরা যদি বলি যে আমরা আগের অবস্থায় চলে গেছি, সেটা কিন্তু বাস্তব বিবর্জিতই হবে এখন। এবং আমরা যেটা দেখি পৃথিবীর সব দেশকে যখন বিশ্লেষণ করা হচ্ছে, ব্যাংক অফ ইংল্যান্ড এস্টিমেট দিলেন যে তারা 2021 সালের ডিসেম্বরে তাদের মানে জাতীয় উৎপাদনশীলতা হবে 2019 সালের ডিসেম্বরের সমান। অর্থাৎ তারা যেটা বলতে চাচ্ছে যে এই আগামী 1.5 বছর তারা নেগেটিভ থাকবে, ধারাতেই থাকবে। তো এটাই হচ্ছে পৃথিবী জোড়ার বাস্তব চিত্র। এবং বাংলাদেশ ভালো করুক সেটা আমরা সবাই চাই। আমরা হয়তো অতখানি খারাপ করব না, সেটা আমার বিশ্বাস আছে। কিন্তু আমরা যে একেবারে মানে সবার ধারাকে পাল্টিয়ে আমরা একেবারে সবাই যখন ভাটির দিকে যাচ্ছে আমরা উজানের দিকে চলছি, সেটা কিন্তু বাস্তবতার সাথে মিল খায় না। এবং যখন আমরা লোকের সাথে আলাপ করি, কর্মহীন মানুষ, দারিদ্র সীমার নিচে চলে যাওয়া পরিবার, তাদের যে চিত্রটা চলে আসে সেটা কিন্তু এই যে মাথাপিছু আয়ের যে বৃদ্ধি, এটাকে সমর্থন করে না। অবশ্যই এটার সাথে আরেকটা জিনিস আছে, মাথাপিছু আয় যদি কিছুটা বেড়েও থাকে বা আগামীতে যদি বাড়েও, সেটা কিন্তু সাধারণ লোকের কাছে কিন্তু যাচ্ছে না। সেখানে আয় বৈষম্যের কারণে অল্প কিছু লোকের বা পরিবারের হাতে সে বিশাল অঙ্ক চলে যাচ্ছে, যার ফলে সাধারণ লোকেরা কিন্তু তাদের পকেটে এই আয় বা উন্নতিকে দেখতেও পারবে না আগামীতেও, যদি আমরা ঘুরেও দাঁড়াই, যদি এটাকে অ্যাড্রেস না করি আমরা। তার মানে কি ডক্টর মনসুর, এই প্রবৃদ্ধির সাথে কি আপনি একমত কিনা, বা আপনি কিভাবে দেখছেন যে এই প্রবৃদ্ধি আমাদের আসলে? আমি বলবো যে আমাদের একটা ক্রেডিবিলিটি গ্যাপ হয়ে যাচ্ছে। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে এই ধরনের প্রতিষ্ঠান, যেমন যারা তথ্য উৎপাদন তৈরি করে, বাংলাদেশ ব্যাংক হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্যাটিস্টিক্সের ব্যাপারে, NBR হচ্ছে রাজস্বের ব্যাপারে,
এবং বিবিএস হচ্ছে ন্যাশনাল অ্যাকাউন্টসের ব্যাপারে। তাদের যে তথ্যগুলো, সেই তথ্যগুলো যেন একেবারেই খাঁটি হয়। এখানে যেহেতু টাকা নিয়ে যখন তথ্য দেওয়া হয়, সেখানে বেশি কিছু করার নাই, কারণ তাহলে পকেট থেকে টাকা দিয়ে তো ভরতে হবে। সেখানে আমরা দেখতে পাই যে বাণিজ্যের যেগুলো বলা হচ্ছে সেগুলো মোটামুটি সঠিক, ট্যাক্সের কথাটাও সঠিক, যেখানে ক্রেডিটের এক্সপেনশনের কথা বলা হচ্ছে সেটাও সঠিক, এবং সেগুলো সবগুলো ইন্ডিকেটর কিন্তু নেগেটিভ। আমরা যদি 5.5% রিয়েল প্রবৃদ্ধি হতো, তাহলে এটা নমিনাল প্রবৃদ্ধি হতো 11-12% উপরে, তাহলে আমাদের ট্যাক্স রেশিও কেন 2.5% নেগেটিভ হচ্ছে? এগুলো তো ভাবতে হবে, সবগুলো তো সম্পৃক্ত একটার সাথে আরেকটা। কাজেই আমি মনে করি যে আমাদের বিবিএস কে সক্ষমতা হয়তো তাদের আছে, আরো হয়তো বাড়াতে হবে, কিন্তু তাদেরকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে। এটা একটা টেকনিক্যাল অ্যানালাইসিস, এখানে মন্ত্রী পর্যায়ের অ্যাপ্রুভাল বা রাজনৈতিক পর্যবেক্ষণ থাকবে শুধুমাত্র যদি সেখানে কোন রকমের দুষ্কর্ম হয়, কিন্তু স্বাভাবিক কার্যক্রমের জন্য রাজনৈতিক পরীক্ষণের দরকার নেই। জি, আমরা ধন্যবাদ জানাচ্ছি আহসান মনসুর আপনার মূল্যায়নের জন্য। আমরা মিন নাসিরের কাছ থেকে একটু শুনতে চাই। আমাদের সঙ্গে জনাব এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। মিন নাসির, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছেও একই প্রশ্ন। আসলে এই যে অর্থনীতি, আপনি একজন ব্যবসায়ী, আসলে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা আমরা জানি আগের তুলনায় কিছুটা বেড়েছে, পোশাক খাতে অর্ডার বাড়ছে বা অন্যান্য খাতেও আমদানি রপ্তানি বাণিজ্য বেড়েছে, কিন্তু মোটা দাগে এই প্রবৃদ্ধির আসলে সাথে আপনি কিভাবে দেখেন প্রবৃদ্ধির এই মূল্যায়নকে বা প্রবৃদ্ধির এই যে চিত্র? ধন্যবাদ আপনাকে। আসলে তো আমরা রিসার্চ অর্গানাইজেশন মতো সিপিডির মতো আমরা দেখি হলো খালি চোখে, আর ওনারা দেখেন এক্সাইজ, কেন ওনারা অ্যানালাইজ করেন। জি, আমরা যেটা সামনে দেখি সেটাই বিবেচনায় আনি। সেখানে বাস্তবতার যে আমরা বিবেচনা করি না তা নয়। কথা হচ্ছিল যে এটা তো মোটামুটি বাজেট বক্তৃতায় মনে হয় একটা সেট ইয়ে দেওয়া ছিল যে অর্থমন্ত্রী বলেছেন 5.2% হবে, সেটা 5.24% হয়েছে। ওই দিক দিয়ে দেখলে যে অর্থমন্ত্রীর বক্তৃতার সাথে এটা মিল আছে। জি, আবার যদি সরল অঙ্কে দেখি, সেটা হচ্ছিল আমাদের লাস্ট কোয়ার্টারটা আপনার এফেক্টেড হয়েছে। নিশ্চয়ই। তো 8% যদি জিডিপি লক্ষ্যমাত্রা ধরা হয়ে থাকে, তাহলে 3 কোয়ার্টারে 6% হতে পারে। এগুলো সরল অঙ্কের ব্যাপার, কিন্তু আসলে এটা সরল অঙ্কের ব্যাপার নয়। এটা অনেক কিছুর উপরে নির্ভরশীল, যেমন মনসুর সাহেব বললেন। তো আমরা যেটা দেখছি যে থার্ড কোয়ার্টার পর্যন্ত আমরা স্ট্রাগল করছিলাম, মোটামুটি চলছিল, কিন্তু রপ্তানি তখন কিন্তু ঋণাত্মক ছিল, আমদানিও ঋণাত্মক ছিল। তো তারপরে হঠাৎ করে আমরা দেখতে পেলাম দুই তিনটে নতুন জিনিস, যেটা হয়তো আশার আলো জাগাতে পারে। সেটা হচ্ছে রপ্তানি জুলাইতে যে প্রসেস আসছে, সেটা কিন্তু আপনার গত বছর জুলাই থেকে বেশি। রেমিটেন্স এই জগৎ সর্বকালের সবচেয়ে বেশি অবস্থান রয়েছে। ইতিমধ্যে এফডিআই বেশ খারাপ পাওয়া যাচ্ছে না। আমি ইতিমধ্যে জানি যে মিরেশ্বরীতে চাইনিজরা বেশ ইন্টারেস্ট দেখেছে। একটি চাইনিজ টেক্সটাইল আপনার ওরা কেমিক্যালস তৈরি করে $330 মিলিয়ন একটা চুক্তি করেছে বেজার সাথে। আরো কিছু রেসপন্স পাওয়া যাচ্ছে। তো চাইনিজরা তাদের যে জন্য যেটা অ্যালোকেটেড আপনার স্পেশাল ইকোনমিক জোন, সেটাতে তারা উৎসাহ দেখাচ্ছে। দিস আর পজিটিভ সাইড অফ দ্য থিং। কিন্তু আমরা যেটা দেখছি, মানে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে যতটুকু ইনফরমেশন থাকে, রেভিনিউ কিন্তু যথেষ্ট ফল করেছে। কোন জায়গায় গত বছরের এই জুন পর্যন্ত 50% রেভিনিউ কিন্তু অনেক জায়গা হয়েছে, কমে গেছে, কোনো জায়গায় 40%। সেইগুলি মিলেলে তো মন্ত্রী সাহেবের কথা যথার্থ থেকেই যায় যে আসলে বাস্তবতার সাথে এটা কতখানি সামঞ্জস্যপূর্ণ, সেটা বিবেচনার দাবি রাখতে বলে। তো আপনার আমরা যেটা আশা করি যে এই যে তথ্যপত্র যেগুলি দেওয়া হয়, সেগুলি সঠিকভাবে বাঞ্ছনীয়, কারণ এর উপরে অনেক কিছু নির্ভর করে। আমি আজকে বলছি যে আমার পার ক্যাপিটাল ইনকাম $2,068 হয়েছে,
এইটার ভিত্তি তো আমার মানে ক্যালকুলেট করতে গেলে আমি জানি না কিভাবে করা হবে, কারণ পপুলেশন সেন্সাস বহুত দিন হয় না। তো সেটাকে কিভাবে এবং লাস্ট যেটা হয়েছে সেটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে, লাস্ট যে সেন্সাসটা হয়েছে। তো এই জিনিসগুলি কিন্তু একটা স্বচ্ছ থাকা প্রয়োজন বলে আমি জি নিশ্চয়ই নিশ্চয়ই জনাব। না হলে দেশীয় পর্যায়ে যারা কাজ করছেন তাদের মধ্যে একটা বিভ্রান্তি দেখা দিতে পারে, আন্তর্জাতিক পর্যায়ে বিভ্রান্তি হলে তখন আমাদের অন্য অসুবিধাগুলি সৃষ্টি হয়। যে নিশ্চয়ই। আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে সহানুভূতি যেগুলি পাওয়ার দরকার, সাপোর্টটা বাইরে থেকে পাওয়ার দরকার, সেটা সংকুচিত হতে পারে যদি আমরা সত্যিকার চিত্র না তুলে ধরতে পারি। নিশ্চয়ই জনাব মিন্নাসের তথ্যের বস্তুনিষ্ঠতা নিশ্চয়ই আমরা আশা করি, সবাই আসলে প্রত্যাশা করেন, এর উপর অনেক কিছু নির্ভর করে। আমরা আরও এই বিষয় নিয়ে কথা বলবো, এই প্রবৃদ্ধির আরও সুনির্দিষ্ট কিছু বিষয় নিয়ে। আমরা ছোট একটা বিরতি থেকে ফিরে এসে আপনাদের সাথে যুক্ত হচ্ছি। দর্শক, বীজ সংলাপে ইভ্যালি বীজ সংলাপে আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি ইভ্যালি বীজ সংলাপে। আপনারা দেখছেন করোনাকালের প্রবৃদ্ধি ও বাস্তবতা, এই শিরোনামের বীজ সংলাপের আলোচনা। এবং এই শিরোনামের আলোচনায় তিনজন অতিথি আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এই পর্যায়ে জনাব এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, এবং তার কাছ থেকে এবার শুরুতেই জানতে চাইবো যে আমরা এরই মধ্যে আসলে দুজন অতিথি আমাদেরকে প্রথম পর্বে আলোচনা করেছেন এই করোনাকালেও আমাদের যে প্রবৃদ্ধি হয়েছে, সরকারের এটি আপনারা নিঃসন্দেহে এটি আপনাদের সাফল্য, আপনাদের অর্জন, যে করোনাকালীন এই সময়েও বিশ্ব যখন বিপর্যস্ত তখন বাংলাদেশ চমকপ্রদ প্রবৃদ্ধি দেখালো, সেটি সব খাতেই মোটামুটি। আমরা জানি যে করোনাকালীন সময়ে সবাই আসলে যেটি বলছিলেন আমাদের অন্যান্য অতিথিরা, এক ধরনের থমকে ছিল, কিন্তু এই সময় এই প্রবৃদ্ধির আসলে রহস্য কি, আপনারা কিভাবে এটি সম্ভব হলো, এই প্রবৃদ্ধির মূল্যায়ন আপনাদের কাছ থেকে জানতে চাইবো। জনাব এম এ মান্নান। ধন্যবাদ আপনাদেরকে। রহস্য বলে কিছুই নেই। একটা আমার মনে হয় একদম ইকোনমিস্ট একজন আছেন, একাডেমিক ইকোনমিস্ট জনাব মনসুর, আরেকজন একজন প্র্যাকটিশনার আমাদের সারা জীবনই কাজ করেছেন। হোয়াট আই সি আমার দিক থেকে এটা রহস্য নয়, কারণ আমাদের ইকোনমির যে পর্যায়ে আমরা আছি এই মুহূর্তে ইন টার্মস অফ ওয়ার্ক এন্ড আউটপুট, এখন যদি আপনি জার্মানি, ফ্রান্স, ইউএস এর সঙ্গে নেন, কোয়াইট ডিফারেন্ট। আমরা এখনো লোয়ার লেভেলে আছি ইন টার্মস অফ productivity, by in terms of employment, by in terms of use of machinery, use of human resources. সুতরাং এই যে করোনা ডিস্টার্ব করেছে আমাদেরকে ওই লেভেলে ডিস্টার্ব করতে পারেনি যেটা তারা করতে পেরেছে ফ্রান্সের ক্ষেত্রে, জার্মানির ক্ষেত্রে, ইংল্যান্ডের ক্ষেত্রে। ওখানে মোর টেকনিক্যালি ওরিয়েন্টেড মানে কাজ কারবার হয়। আমাদের বিশাল ক্ষেত্র কৃষি এখনো আমরা ওই কমার্শিয়ালাইজ মেকানাইজ পর্যায়ে নই। আমরা সাবসিস্টেন্স থেকে একটু ঊর্ধ্বে উঠে মোটামুটি মাত্র এগিয়েছি। করোনা ডিড নট এফেক্ট আওয়ার এগ্রিকালচার এট অল। আমাদের এগ্রিকালচার ইজ এ ভেরি লার্জ ইনপুট ইন আওয়ার গ্রোথ ফ্যাক্টরি, গ্রোথ পাথ। সুতরাং সেইটা আমরা ভালো পেয়েছি, দ্যাট ইজ ওয়ান ফ্যাক্টর। নাম্বার টু, মনে হয় যে মোমেন্টাম গত 11 বছর আমাদের সরকারের একটানা কাজের ফলে, আনডিস্টার্ব কাজের ফলে ইকোনমিতে যে মোমেন্টাম এসছে, নীতির মোমেন্টাম, ইনভেস্টমেন্টের মোমেন্টাম, যেভাবে দেখুন না কেন আনডিস্টার্ব চলছে। এই মোমেন্টামটাকে বাড়ি দিয়েছে আমাদের কোভিড বা করোনা, কিন্তু বাড়ি দিলেও একটা দ্রুতগতির গাড়ি যখন হাই স্পিডে থাকে থামতে গেলেও তার একটু স্পেস লাগে, সময় লাগে। ঠিক সেইটা আমাদের বেলায় হয়েছে। আমাদের প্রজেকশন ছিল 8.2, যেটা গত কয়েক বছর অন্তর্ভুক্ত আলোকে সেই জায়গায় 5.24 হয়েছে। আই থিঙ্ক ইট ইজ কোয়াইট অলরাইট ইন টার্মস অফ আমাদের যে বললাম একটু আগে, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের ইকোনমি নাম্বার 1, নাম্বার 2 মাননীয় মন্ত্রী একটি ছোট্ট সম্পূরক প্রশ্ন করতে চাই যে আমরা দেখছি শিল্প খাতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 6.5%, অন্যদিকে রপ্তানি কমেছে 9%। তো এই আবার করের যখন হিসাব করি, আমাদের যে আয়কর কমছে বা অন্যান্য পরোক্ষ করের আদায় কমেছে, আমাদের রপ্তানি যখন কমছে, তখন আসলে শিল্প খাতের উৎপাদনের সিংহভাগই তো আমরা মূলত বড় মাঝারি শিল্প কারখানা থেকে আসে। করোনাকালীন সময় এক ধরনের স্থবিরতা ছিল। তো
তো এটি আসলে শিল্প খাতেও এই প্রবৃদ্ধিটা আসলে কিভাবে সম্ভব হলো, এই হিসাব নিয়ে অনেকের মধ্যেই একটা প্রশ্ন থাকে। গতকাল ডক্টর জাহিদ হোসেন এই প্রশ্নটি রেখেছিলেন। প্রশ্ন আমরা ওয়েলকাম করি। এই যে এত বড় একটা ক্ষেত্র, আপনি যদি আমাকে, আমি একটি গবেষক, আমার সেই সময়ও নেই, আমার টুল আমার হাতে নেই। আপনি যদি এক একটা পয়েন্ট বেছে বেছে চেরি পিকিং এর মতো করে আমাকে মোকাবেলা করতে হয়, দেন আই এম এট এ লস। আমাকে সময় দিতে হবে, আমাকে স্টাডি করার সময় দিতে হবে, খোঁজ নেওয়ার সময় দিতে হবে। আমি মোট এগ্রিগেট, বিগ এগ্রিগেটস নিয়ে কথা বলছি। বিগ এগ্রিগেটস হলো, ওয়ান বিগ এগ্রিগেট এগ্রিকালচারের কথা আমি একটু আগেই বলেছি, ভেরি লার্জ এগ্রিগেট, এইটা পজিটিভ পজিটিভ পজিটিভ। আরেকটা দিক এগ্রিগেট আমাদের রেমিটেন্স, বিদেশি অর্থের প্রবাহ। এই দিক এগ্রিগেট পজিটিভ পজিটিভ পজিটিভ, তার দুইটা এগ্রিগেট প্লাস পজিটিভ, ভেরি হাইলি পজিটিভ। এই দুইটার ক্ষেত্রে এখানে কন্ট্রিবিউশন আছে। তৃতীয় যেটা আমাদের ইন্টারনালি, যে গত কয়েক বছরের কাজের ফলে আমাদের যে মুভমেন্ট উইদিন দ্য ইকোনমি, যেটা বেটার ওয়েতে যারা মনসুর একাডেমিক্যালি বলতে পারবেন, ইন্টারনাল মুভমেন্টটা ইজ মাচ স্ট্রঙ্গার এন্ড সাস্টেইনড দেন বিফোর। এইটার আউটপুট আপনি দেখছেন। এখন যদি আপনি পুরো পার্টিকুলার ক্ষেত্র নিয়ে আমাকে প্রশ্ন করেন, দেন আমার একটু অসুবিধা হবে, কারণ আমার হাতে এখন যন্ত্রপাতি নেই, বইপত্র নেই, বা আমি ওইভাবে দেখেও আসি। তবে আমরা নেট রিজাল্ট আমার ভালো, সেটা আমি নেট রিজাল্ট আমি দেখছি, এবং আপনারা দয়া করে নিজে স্বীকারও করেছেন এবং স্বীকার করবেনও, কারণ দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট প্রক্রিয়ার মাধ্যমে এই যে এসছে আপনাদের সামনে। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে আপনার বিশ্লেষণের জন্য। আমরা ডক্টর মনসুর আপনার কাছে যেতে চাই। ডক্টর মনসুর, আমরা দেখছি যে বেসরকারি বিনিয়োগ গত 4 বছর ধরে 23% ঘরে আটকে আছে। তো একদিকে বিনিয়োগ আটকে থাকা, রপ্তানি কমে যাওয়া, আপনিও বলছিলেন যে আমাদের রাজস্বের যে ভাটা, সব মিলে আসলে করোনাকালেও আমাদের একটি প্রবৃদ্ধির উল্লম্ফনই বলা যায়, কেননা অন্যান্য যে বেসরকারি সংস্থার যে পূর্বাভাস সেটিকে ছাড়িয়েও আমরা করতে পেরেছি, এটি আমাদের অর্জন সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। তো সব মিলে আসলে যখন বেসরকারি বিনিয়োগ আটকে আছে, তো এই সার্বিক প্রবৃদ্ধি অর্জনটার আপনার মূল্যায়ন আরও একবার একই প্রশ্ন হয়ে যাচ্ছে, তবুও জানতে চাইব যে এটি আসলে কিভাবে হচ্ছে। দেখুন, যে চিত্রটা উঠে এসেছে বিবিএস এর তথ্যের মাধ্যমে, সেটা নিয়ে অনেকে প্রশ্ন উঠছে, যেটা আসলে বিশ্বে যেখানে সব জায়গাতেই নিম্নমুখী, সেখানে আমরা ঊর্ধ্বমুখী তো শুধু নয়, বেশি উচ্চ মাত্রারই বলতে হবে এই কনটেক্সটে। হয়তো পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়তো বাংলাদেশেই হবে, যদি সত্যি সত্যি আমাদের 5.24 হয়ে থাকে। এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে, আমরা বলছি এবং আমি এগ্রিও করি যে আমাদের এগ্রিকালচার ভালো করেছে, কিন্তু এগ্রিকালচারের কতখানি ভালো করেছে সরকারি তথ্যই বলছে যে সেখানে এগ্রিকালচারের গ্রোথ হয়েছে 2%, 2.04%। এবং তার মধ্যে যেটা আমরা সবচেয়ে বেশি আমরা গর্ববোধ করি যে আমাদের চাল, ধান ইত্যাদি অনেক ভালো হয়েছে, সেটাও ঠিকই কথা, সেটা বেড়েছে 1%। এবং তাদের আমাদের জাতীয় আয়, তাদের মানে প্রেজেন্সটা কতখানি, ক্রপ সেক্টর যেটার মধ্যে হচ্ছে ধান, পাট ইত্যাদি ইত্যাদি সবকিছু আছে, সব মিলিয়ে হচ্ছে 9%। আর পুরো এগ্রিকালচারটা ধরলে পরে সেটা হচ্ছে এখন 14%-এর একটু নিচে। কাজে এগ্রিকালচারকে দিয়ে যে আমরা খেয়ে পড়ে থাকতে পারবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, এটা নিয়ে আমরা প্রশ্নও করছি না। 2000 মাথাপিছু ইনকামের দেশে খেয়ে থাকা নিয়ে কোনো প্রশ্ন ওঠার কথা নয়, কারণ এটা তো আমরা ধরেই নিব যে আমাদের জাতীয় আয় বাড়ার সাথে সাথে আমরা সেটা অর্জন করে ফেলেছি বেশ আগে। আমরা এখন অলরেডি নিম্ন মধ্যম আয়ের দেশে চলে গেছি, আমাদের এখানে খাওয়ার পড়ার ব্যবস্থা থাকবে, ইট শুড বি গ্যারান্টিড এন্ড ইটস রাইট, ফান্ডামেন্টাল রাইট, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই। এখন তাহলে প্রশ্নটা আসছে যে গ্রোথটা আসলো কোথা থেকে? নিশ্চয়ই ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে চিত্র আমরা দেখছি, সেখানে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, বিশেষ করে আমি গার্মেন্টসের কথা বলছি না, গার্মেন্টসের কথা একটু সেটা সেট করে রাখলাম, গার্মেন্টসের সার্বিক চিত্র হচ্ছে এখন পর্যন্ত সারা বছরের জন্য এটা নেগেটিভ। কাজেই সেখান থেকে তো আমরা উৎপাদনশীলতা মানে প্রবৃদ্ধি আশা করতে পারি না। তাহলে নন গার্মেন্ট সেক্টরের যদি চিত্র দেখি, আমরা কিন্তু দেখতে পাই সেখানে করোনার সময়ে ভয়াবহ একটা রূপ ধারণ করেছে, কারণ এখন পর্যন্ত ডোমেস্টিক চাহিদা যেটা, সেটা কিন্তু সেইভাবে বাড়ে নাই। আমরা যদি দেখি যে দোকানের বিক্রি কি হচ্ছে, ঈদের বিক্রি কি হয়েছে, এবং অভ্যন্তরীণ চাহিদাও কিন্তু আমাদের কমেছে, অভ্যন্তরীণ যে চাহিদা, সেটাই আভ্যন্তরীণ চাহিদাটাই হচ্ছে আমাদের জাতীয় আয়ের 90%ই হচ্ছে আভ্যন্তরীণ চাহিদা। তার মধ্যে দুটো কম্পোনেন্ট হচ্ছে, একটা হচ্ছে বিনিয়োগ, সেটা হচ্ছে 30%-এর মতো, আর বাকিটা হচ্ছে আমাদের ভোগের জন্য। তো
এই বিনিয়োগ তো অবশ্যই এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে বিনিয়োগটা থমকে আছে। জি। আমরা বিনিয়োগের আশার কথা শুনছি অনেক, যে হবে এসইজেড গুলোতে বিদেশিরা আসছে, খুবই ভালো কথা, কিন্তু সেটা তো এখনো ট্রান্সলেট হয় নাই। সেটা ট্রান্সলেট হতে হয়তো আরো 2 বছর 3 বছর 5 বছর লেগে যাবে। তো এখনকার যে চিত্র সেটা হচ্ছে যে থমকে যাওয়া বিনিয়োগ পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে বিনিয়োগ থমকেই যাবে। কারণ যদি আমি আগের দেশে বিক্রি করতে না পারি, আমি নতুন ক্যাপাসিটি কেন করব? সে স্বাভাবিক চিত্র সেটা আসবে। নিশ্চয়ই। এখন প্রশ্নটা হচ্ছে যে যদি বড় বড় ইন্ডাস্ট্রিগুলো, এসএমই খাতগুলো, আমাদের যেসব ছোট ছোট রেস্টুরেন্ট বা চুল কাটার দোকান, বিউটি পার্লার ইত্যাদিতে, শাড়ির দোকান ইত্যাদি, পুরোটাই যদি সবগুলো যদি 30% 40% চলে, তাহলে অর্থনীতির যে চাকাটা সেটা কিভাবে আগের চাইতে বেশি হারে ঘুরে আমাদের 5-6% প্রবৃদ্ধি দিতে পারে, সেটা কিন্তু একটা আনএক্সপ্লেইনড একটা জিনিস থেকে যাচ্ছে। জি জনাব। এবং এই জন্য আমি একটু শেষ কথা বলবো, যে আমরা এই কন্ট্রোভার্সি থেকে বের হয়ে আসার জন্য আমি মাননীয় প্ল্যানিং মিনিস্টার আছেন, উনার আন্ডারেই বিবিএস আছে, আমি বলবো যে আপনারা একটু চেষ্টা করেন বিবিএস কে রাজনৈতিক বলয় থেকে বের করে দিয়ে এটাকে একটা স্বতন্ত্র নিশ্চয়ই প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করিয়ে দিতে, যাতে এই ধরনের প্রশ্ন না ওঠে, এবং কোন ধরনের তথ্য যেন কোন রাজনীতিবিদের অনুমতি সাপেক্ষে প্রকাশ করার দরকার না থাকে। নিশ্চয়ই, সেখানেই কিন্তু সমস্যাটা। নিশ্চয়ই অনেক অনেক চমৎকার মূল্যায়ন করেছেন। আমরা মাননীয় মন্ত্রীর কাছে প্রতিক্রিয়া জানতে চাইবো, তবে জনাব মিন নাসির, আপনার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমাদের বিরতির বিড়ম্বনায় যেতে হবে, অর্থাৎ সময়ের সমন্বয় করতে গিয়ে আমাদের আপনার সাথে পরের পার্টে এসে আমরা বিস্তারিত আলোচনা করব। দর্শক, ই ভ্যালি বিথ সংলাপে আরেকটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, আরও একবার আমন্ত্রণ ই ভ্যালি বিথ সংলাপে। আমরা আজকে কথা বলছি করোনাকালের প্রবৃদ্ধি এবং বাস্তবতা এই শিরোনামে কথা বলতে 3 জন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা সরাসরি প্রশ্নে যেতে চাই, করোনাকালের প্রবৃদ্ধি নিয়েই আলোচনা করছিলাম। আমরা সরাসরি এই পর্যায়ে যেতে চাই। জনাব মিন নাসির হোসেন, আমরা আসলে দ্বিতীয় পার্টে আপনার সঙ্গে কথা বলার সময় মেলানো যায়নি, এই পর্যায়ে আপনাকে দিয়ে শুরু করতে চাই। জনাব মিন নাসির, আপনি একজন ব্যবসায়ী, সেক্ষেত্রে শিল্প খাতে আমরা এবার দেখেছি যে প্রায় 6.5% প্রবৃদ্ধি এসেছে। তো শিল্প খাতে আমরা যখন দেখছিলাম যে পর্যটন শিল্প, অন্যান্য রেস্তোরাঁ, হোটেল সব কিছুই তো এক ধরনের স্থবিরতা ছিল, এর মধ্যে শিল্প খাতের যে প্রবৃদ্ধি হয়েছে সেটি আসলে কিভাবে দেখছেন? এবং এটি আসলে কেউ কেউ বলছিলেন যে এবারে শিল্প খাতের শিল্প উৎপাদনের যেহেতু সিংহভাগ আমাদের বড় এবং মাঝারি শিল্প কারখানাগুলো থেকে আসে, সেক্ষেত্রে এই তারা 95% রপ্তানিও করে থাকে। তো সার্বিকভাবে আসলে এই মাঝারি শিল্প, বড় শিল্প এই করোনাকালে কেমন ছিল, এবং সেক্ষেত্রে এই প্রবৃদ্ধির যে বাস্তবতা 6.5%, সেটির সাথে আপনি কি মনে করছেন? আসলে করোনা পিরিয়ডে যেটা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, জি, কনজিউমার গুডস এর বেসিক কনজিউমার গুডস সেগুলি মোটামুটি চালু ছিল, তেল বা অন্যান্য জিনিস বলেন। আবার কিছু জায়গায় বেড়েছে, যেমন স্যানিটাইজেশন প্রোডাক্টস, এগুলি প্রোডাকশন বেড়েছে। কিছু কিছু নতুন নতুন মেডিসিন যেগুলি করোনাকে কমব্যাট করার জন্য, সেগুলি বেড়েছে। কিন্তু ওভারঅল দেখতে গেলে এইটা মিলানো কষ্ট। কারণ হচ্ছিল যে আপনি গার্মেন্টস সেক্টরে দেখেছেন, যদিও করোনার মধ্যে কিছুদিন বন্ধ রেখে তারা রিস্ক নিয়ে এবং সরকারি সহযোগিতায় শুরু করেছেন, কিন্তু গতিটা কিন্তু এখন সঞ্চারিত হচ্ছে। কিন্তু থার্ড কোয়ার্টারে কিন্তু আমরা সেই গতিটা দেখতে পাইনি। অনেক অর্ডার ফিরে গিয়েছিল, নতুন নতুন অর্ডার এখন আসছে, এবং সেখানে এই সামনের বছরটা হয়তো গার্মেন্টস সেক্টরে একটা ভালো লক্ষণ দেখা যেতে পারে, যেটার কারণ হচ্ছিল সিনো আমেরিকান যে ট্রেড ওয়ারটা চলছে, এখানে এটার একটা প্রভাব বাংলাদেশে পড়তে পারে, এবং সে ইতিবাচক হিসেবে পড়তে। তো আমি যেটা আগে আলোচনায় বলেছিলাম, আসলে মাননীয় অর্থমন্ত্রী তো বাজেট বক্তব্যে বলেই দিয়েছিলেন যে 5.2% জিডিপি গ্রোথ হবে। তো সেটাই এখানে প্রতিফলিত হয়েছে। আবার মাননীয় মন্ত্রী আজকে এখন একটু আগে বললেন যে মানে পূর্ণাঙ্গ পর্যালোচনা করলে আসল চিত্র হয়তো ভয়ঙ্কর হতে পারে, বেরিয়ে আসতে।
আমি মনে করি দ্যাট ইজ দ্য কারেক্ট ইয়ার। কারণ এইটা ঠিক যে সঠিক নয়, এটা ওনাদের কথা থেকে আসছে। কারণ আমরা যারা ব্যবসায়ী বা কিছু আলোচনা করি, নাড়াচাড়া করি অর্থনীতি নিয়ে, তারা আমরা এই যে বললাম যে খালি চোখে দিই। আর মনসুর সাহেবদের মতো যারা গবেষণা করেন তারা অনেক ডিপ আইজ দিয়ে দেখেন। তো ওনাদের আলোচনার সাথে আমাদের হয়তো অত মিল হবে না। আমরা এমনি যেটা দেখতে পাচ্ছি যে হয়তো সরল অঙ্ক যে কথাটা আমি বলেছিলাম যে 8.2% 4 দিয়ে ভাগ করলে একটা কোয়ার্টার আমাদের মার খেয়ে গেছে, তো ওই হিসাবে ধরলে আবার দেখা যাবে 6%। এইভাবে অঙ্ক করা হয়তো হয়েছে বা হয়নি আমি ঠিক জানি না, কিন্তু এখানে মানে আসল চিত্রের সাথে কিন্তু বাস্তবে কিছু কিছু ভিন্নতা দেখা যায়। তখন এই প্রশ্নগুলি এসে যায় যে তথ্যপত্র স্বচ্ছতা বা তার সঠিকতা নিয়ে প্রশ্ন ওঠে, যেটা খুব বাঞ্ছনীয় নয়, কারণ এর উপরে অনেক কিছু নির্ভর করে। জি, একেবারে সংক্ষেপে জনাব মীর নাসির, সংক্ষেপে কি বলবেন যে এখন আসলে বিদ্যমান বাস্তবতা, আমরা প্রবৃদ্ধি বিতর্ক নিয়ে অনেকক্ষণ কথা বলেছি, বিদ্যমান বাস্তবতায় আপনাদের ব্যবসা বাণিজ্য এবং শিল্প কারখানার চাকা আর আগের তুলনায় অনেকটা গতি পেয়েছে কিনা? এখন গতি পেয়েছে, মানে অনেক ইন্ডাস্ট্রি চালু হয়েছে। আর আমরা তো করোনাকে অন্যভাবে নিয়েছি, আমরা ঠিক হেলথ সেফটি পয়েন্টের ভিউ থেকে নিয়েছি বলে আমার মনে হয় না। আমরা মানে লিভ উইথ করোনা সেইভাবে নেওয়াতে কিছু কিছু জায়গায় কর্মযোগ্য সৃষ্টি হয়েছে, বেশ কিছু জায়গায় আস্তে আস্তে মোমেন্টটা পাচ্ছে। এটার ফল হয়তো সামনের বছর কিছুটা পাওয়া যাবে। সেখানে প্রবৃত্তিতে কতখানি উল্লম্ফন হবে সেটা সময়ই বলে দিবে, এখন বলা মুশকিল। কারণ আমরা ফার্স্ট ওয়েভ অফ মানে ইয়েতে যাচ্ছি, সংক্রমণে। সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ, পৃথিবীতে সেকেন্ড ওয়েভ অলরেডি অনেক জায়গায় এসছে। তো সেই জিনিসটা দেখার দরকার, এবং আমরা ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু সার্ভাইভ। সেখানে বিল গেটসের আমি একটা পড়ছিলাম কালকে, উন্নত দেশগুলি 2021 সালের ডিসেম্বরের মধ্যে করোনা ভ্যাকসিন পাবে এবং তার সুফল পাবে। তার মানে হচ্ছিল আমাদের মতো দেশগুলি তার পরে পাবে বলেই সময় লাগবে। তার বক্তব্য যদি সঠিক হয়, তো তার একটা বক্তব্য তো ভীষণভাবে সঠিক হয়েছে। 2015 সালে যেটা বলেছিলেন যে এখন পৃথিবী, তখনকার পৃথিবী আর ওয়ার আর্মামেন্টস নিয়ে ইয়ে করছে, রিসার্চ করছে, ইনভেস্ট করছে, হেলথ সেক্টর করছে না, সেটা হয়তো মহামারী দেখা দিলে সেটা কমব্যাট করতে পারবে। জি, জনাব মীর নাসির, আমরা অন্য অতিথিদের কাছেও যেতে চাই, আমাদের যেহেতু সময় স্বল্পতা রয়েছে। আপনাকে ধন্যবাদ জানাই। আমরা পরিকল্পনা মন্ত্রীর কাছে আরেকবার যেতে চাই। পরিকল্পনা মন্ত্রী, বিরতির আগে জনাব মনসুর কিন্তু বলছিলেন যে আপনাদের বিবিএস এর স্বকীয়তা বা স্বাতন্ত্র্য করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করা, সব মিলে এই বিষয়েও আপনার মূল্যায়ন জানতে চাইবো। এবং একই সাথে জানতে চাইবো যে আমরা দেখেছি যে উন্নয়ন প্রকল্পগুলোর কাজ কিন্তু 2-3 মাস সাময়িক হলেও বন্ধ ছিল বা গতি হারিয়েছিল, এরপরেও একটা ভালো প্রবৃদ্ধি আমাদের হয়েছে, এটির মূল্যায়ন এবং একই সাথে বিবিএস নিয়ে ডক্টর মনসুর যেটি বলছিলেন। জনাব মান্নান। ধন্যবাদ। প্রথমে বিবিএস নিয়ে একটা বলি, কিন্তু দুইটা মন্তব্য। there is no difference of opinion, অবশ্যই এটাকে ইমপ্রুভ করা উচিত। আমাদের কেন, শ্রেষ্ঠতম রাষ্ট্র যদি কোথাও থাকে তাকেও আরো ইমপ্রুভ করার স্কোপ আছে, যে কন্টিনিউয়াস প্রসেস, উই আর লার্নিং। আমাদের বিবিএস আজকে এবং 20 বছর আগে বিবিএস কোয়াইট ডিফারেন্ট, এটা আপনারা স্বীকার করবেন। এখন আমাদের ইমপ্রুভমেন্ট স্কোপ আছে, যে কারণে উই আর ডুইং ইট, এটা নাম্বার 1। সেকেন্ডটা আরো ভয়ঙ্কর একটা মন্তব্য, যে রাজনৈতিক প্রভাব। আমি এই মুহূর্তে রাজনৈতিক লোক এখানে আছি বিবিএস এর দায়িত্বে, আমি আই ক্যান এশিওর ইউ ইন ফুল রেসপন্সিবিলিটি, দায়িত্ব নিয়ে বলছি, দেয়ার ইজ নো ওয়ে যে কোনো রাজনৈতিক প্রভাব বিবিএস এর কাজের উপরে বিস্তৃত হচ্ছে আমার এখান থেকে বা আমার ঊর্ধ্বে বা আমার পাশে বা সাইড থেকে। এর জন্য আরেকটা কারণ আছে, প্রভাব যদি বিবিএস এর টেকনিক্যাল কাজে বিস্তার করতে হয়, আমাকে টেকনিক্যালি অ্যাডাপ্ট হতে হবে। তার কাজ সম্বন্ধে আমার তার থেকে ভালো না হলেও তার সমমানের হতে হবে, না হলে আমি তাকে কিভাবে মোল্ড করব বা আঁকা পাকা করবো। এই দুটা প্র্যাকটিক্যাল বিষয় আমি আপনাদের সবিনয়ে জানাতে চাই। There was no interference at all, এবং যেটা এসছে barring some accidental error, সেটা ±5% সবখানি বলে all over the world। এছাড়া today's BBS is giving us better output than BBS in the past, number 1. Number 2, আরেকটি প্রশ্ন again আমাদের 5.24 নিয়ে।
ইভেন এডিবি ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি না মার্চ আমাদেরকে প্রজেক্ট করেছিল, না এপ্রিলে বোধ হয়, এপ্রিল মে আমাদের বছর শেষে 80% হয়েছিল মাননীয় মন্ত্রী, বছর শেষে এডিবি বাস্তবায়ন 80% নেমে এসেছিল। না এডিবি না, এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আমাদের সম্বন্ধে মন্তব্য করেছিল যে আমরা গ্রোথ এবার 6% হবে, যখন ওয়ার্ল্ড ব্যাংক বলছিল 2%, জি জি, এডিবি বলছিল 6%, পরে এডিবি এটি রিভাইজ করে 4-5 এসছে। এখানে একটা পয়েন্ট যেটা হলো 5.24 আমরা কেন আসলাম, এটা বারবার এটা নিয়ে একটা প্রশ্ন, সংশয়কে সম্বন্ধেই বলছি। 5.24 এ আসার কতটা বাস্তব কারণ আছে। আমাদের প্রায় 3টা পিলারের উপরে মোটা থাকে আমাদের অর্থনীতি: কৃষি, সেবা এবং আমাদের রিমিটেন্স তথা এক্সপোর্ট খাত। যদি ধরেন দুটাকে আমি এক খাতে নিয়ে আসছি, এই 3টার মধ্যে 2টা বিশেষ করে রিমিটেন্স এবং কৃষি আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে, সুতরাং তার রিফ্লেকশন আমার গ্রোথে অবশ্যই আসবে। এন্ড আমরা সরকারের যে বিশাল বড় একটা প্যাকেজ যে সরকার দিয়েছিল লক্ষাধিক কোটি টাকার বেশি, এটা সরাসরি ডিমান্ড পাম্পিং করেছে ইনটু দ্য মার্কেট, যার জন্য আমাদের মার্কেট অ্যাক্টিভিটি ডিড নট স্যাগিং, ফলে কেনাকাটা ঠিকই চলছে, বাজারও চলছে মোটামুটি এসেনশিয়াল সব জিনিসে, এক্সেপ্ট মানে ঈদের বা অন্য কেনাকাটা ছাড়া সার্বিকভাবে। আর আমাদের লস তো হয়েছে, যেখানে আমাদের 8.24 হওয়ার কথা ছিল আমরা 5.24 হয়েছি। উই হ্যাভ লস লট অফ ব্লাড, এইটা এখন আপনারা দেখছেন না। শুধু যদি আপনারা মনে করেন যে এখানে আমরা ফিগার নিয়ে কোনো ড্রেসিং আপ, আই এম ভেরি সরি, উই ডোন্ট ডু ইট, উই ডোন্ট হ্যাভ টু ডু ইট। আরেকটা কারণ চিন্তা করে দেখেন, কেন আমাদের সরকার ড্রেসিং একটু আগেই বললাম নট পসিবল। ড্রেসিং করতে গেলে ড্রেসম্যান হতে হবে, আপনাকে স্কিলটা জানতে হবে। দ্যাট স্কিল আমাদের দরকারও নেই, প্রয়োজন নেই, কাজও লাগায় না। হ্যাঁ, এইটার প্রতিফলন যেটা আমি একটু আগে বলছিলাম, যে ফিগার গুলো নিয়ে আমরা কথা বলছি এখন, ইট ইজ প্রবাবলি আনটিল দ্য মান্থ অফ মার্চ অফ লাস্ট ইয়ার, তখন কোভিড এর ইম্প্যাক্টটা ওই লেভেল পর্যন্ত যায় না। জি মাননীয় মন্ত্রী, আমাদের আসলে সময় স্বল্পতা রয়েছে, আমাদের হাতে আর 2 মিনিট সময় রয়েছে। আমরা জনাব মনসুরের কাছে আমি শেষ করে দিব, আমার এই কথা রিপিট করার কোনো মানে হয় না। আমরা বলবো যে আমরা উই আর এ রেসপন্সিবল গভর্নমেন্ট, উই বিলিভ এন্ড উই প্র্যাকটিস অলসো। সুতরাং উই গিভ ইউ ফিগার ফ্রম এ রেসপন্সিবল বডি বিবিএস, সেটাকে আমরা যদি আপনার প্রশ্ন থাকে আপনি স্টাডি করেন, গবেষণা করেন, প্রশ্ন করে উই ওয়েলকাম, বাট মিনওয়াইল লেট আস ওয়ার্ক অন দ্য লাইন দ্যাট উই আর ইন। থ্যাংক ইউ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, আপনি আপনার সুনির্দিষ্ট করে বিষয়গুলো তুলে ধরেছেন। জনাব মনসুর, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। একেবারেই সংক্ষেপে 1 মিনিটে যদি আমাদেরকে বলেন যে আমরা এই প্রবৃদ্ধি আমরাও আশা করব যে এটি টেকসই হোক এবং আমরা করোনার ধাক্কা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাব। প্রবৃদ্ধি বিতর্ক নিয়ে আমরা মোটা দাগে আপনাদের কথা শুনলাম, কিন্তু এই যে করোনা সংক্রমণ, একেবারেই সংক্ষেপে বলবেন যে এটি কাটিয়ে আসলে আমরা টেকসই করতে পারি কিভাবে? দেখুন, আমরা যদি পৃথিবীর অন্য দেশগুলোকে নিয়ে তাকিয়ে দেখি, সবাই কিন্তু একটা জিনিস বলছে, মানে কিছু ট্রাম্পের মতো ওভার অপটিমিস্টিক পলিটিশিয়ানকে বাদ দিলে, যে এই করোনা থেকে বের হয়ে আসতে গেলে 2019-এর লেভেলে পৌঁছাতে পশ্চিমা বিশ্বকে 2021 সালের শেষ পর্যন্ত ওয়েট করতে হবে অর্থনৈতিকভাবে। এবং ব্যাংক অফ ইংল্যান্ড এটা একেবারে সরকারিভাবে ঘোষণাও দিয়ে দিয়েছে যে তাদের এটা আগে তারা বের হতে পারবে না। আমি মনে করি যে বাংলাদেশের যে আমাদের সংক্রমণকে নিয়ে তো আমরা আছি, আমরা একটা সাব অপটিমাল লেভেলেই থাকবো। আমাদেরও অন্তত পক্ষে আগামী বছর জুলাইয়ের আগের যে লেভেলটায় সেখানে ফিরে যাওয়া সম্পূর্ণভাবে সম্ভব হবে না, এবং আমরা আশা করব সেটাই আমরা দ্রুত গতিতে সেই লেভেলে যেতে পারবো। সেটা করলেও কিন্তু একটা রেকর্ড হবে। ভারত কিন্তু পারবে না, পশ্চিমা বিশ্ব কিন্তু পারবে না। আমরা যদি পারি সেই লক্ষ্যে আমাদের যেতে হবে। জি স্যার, অনেক ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে আর কথা বাড়ানোর সুযোগ পাচ্ছি না, অন্যদিন নিশ্চয়ই আরও বিস্তারিত কথা হবে। আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইভ্যালি বিচ সংলাপে আজকের মতো বিদায় নিচ্ছি। নিশ্চয়ই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।